আমাদের যে শিক্ষাটা হওয়া উচিত, আমরা বিশ্বাস করি 18 কোটি মানুষের সন্তানদের জন্য, সেই শিক্ষাটা অবশ্যই এই দুইটা দিক কভার করে হতে হবে। যদি এই দুই দিক কভার করে হয়, তাহলে দেশ কিংবা প্রবাসী যেখানেই আমরা থাকি না কেন, আমরা সাবস্টেন্সিয়ালি কন্ট্রিবিউট করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমরা তখন গর্বিত নাগরিক হিসেবে পরিচয় দিতে পারবো। কাউকে আর বেকারত্বের যন্ত্রণা ভোগ করতে হবে না। কাজ তার মালিককে খুঁজে বের করে, শান্তি দেয় না। আমাকে মাঝে মাঝে কিছু লোক বলে যে আমাদের এই জায়গায় একজন একটু কম দায়িত্ব তার উপরে আছে, তারে দেয়। আমি বলি যে আমি কি একজন অথর্ব অপদার্থ মানুষ আপনাদেরকে দেবো? ওইটা কি বলবেন? আমি বললাম যে কোনো যোগ্য মানুষ কাজ ছাড়া 1 সেকেন্ড বসে থাকতে পারবে, কাজ তাকে খুঁজে বের করবে এবং পাগল করে। আমি এখানে একটু লজ্জিত যে এখানে সুন্দর একটা টেবিল আছে, চতুর্দিকে কাঠের চেয়ার আছে, আমাকে চেয়ারে বসানো হয়েছে, এই জন্য থ্যাঙ্কস। কিন্তু সমাজের সব জায়গায় ডিসপ্যারিটি। আমার বোনদের জন্য দেওয়া হয়েছে প্লাস্টিকের চেয়ার, এটা কিন্তু কাঠের চেয়ার নাই, ওইদিকে প্লাস্টিকের চেয়ার, ওইখানে কোনো টেবিলও নাই। আমরা ইনশাল্লাহ এমন একটা সমাজ করতে চাই যেখানে ভাই বোনদের মধ্যে কোনো ডিসপ্যারিটি ইনশাল্লাহ থাকবে না। আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের ওই কলে কলে একটা শ্লোক আছে, মা বাপ বানায় ভূত, শিক্ষক বানায় পুত। ভূত মানে আপন সন্তান। তো মা বাপ কিন্তু একটা বয়সে আপনাদের হাতে তাদের সন্তানগুলো উঠায় দেয়। আমি জাস্ট আমার শিক্ষকের, প্রাইমারি শিক্ষকের গল্প বলে আমি শেষ করব। উনি ক্লাস 4 থেকে আমাদেরকে পেয়েছিলেন, অর্ধেক 4-এর অর্ধেক আর 5-এর ক্লাসটা পুরোপুরি। তো সেই টিচার সারাদিন তিনি তার শিক্ষকতার দায়িত্ব পালন করতেন। বিকালবেলা যাদেরকে তিনি স্কলারশিপ দেওয়াবেন তাদের 4-5 জন নিয়ে বসতেন, তাদেরকে শিক্ষা দিতেন, কিন্তু কোনো কিছুর বিনিময়ে না, তার ভালোবাসার বিনিময়ে। উনি কোনো টাকা নিতেন না। তারপরে এটা শেষ করে, এটা প্লিজ এটা শেষ করে তারপরে উনি আগের দিন বলে দিতেন, যে কোনো একটা ছাত্রের দিকে তাকাই আছে, তোমাদের বাড়িতে তোমার আম্মাকে বলবো আমার জন্য ডাল ভাত তৈরি করতে, আমি বিকালে তোমাদের বাড়িতে খাবো। তো উনি আসরের পরে গিয়ে খাওয়া দাওয়া করতেন, মাগরিবের নামাজটা ওখানে পড়তেন। কিন্তু যে গ্রামের মসজিদে উনি মাগরিবের নামাজ পড়তেন, ওই গ্রামে তিনি আর সময় দিতেন না, অন্য একটা গ্রামে ঢুকে যেতেন। গিয়ে উনি খোঁজ নিতেন পরিবারে পরিবারে যে তার স্কুলের কোনো ছাত্র এই বাড়িতে, এই ঘরে আছে কিনা। তিনি পড়ানোর জন্য যেতেন না, তিনি শুধু অতটুকুর জন্য দেখতে যেতেন যে ওরা বই নিয়ে বসছে কিনা, খাতা কলম নিয়ে বসছে কিনা। বস দেখে তিনি চলে যেতেন। এইভাবে তিনি তার 7.5 বছর এখানে ছিলেন, নিবিড়ভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। রিটায়ারমেন্ট পিরিয়ডের পরে তিনি আমাকে একদিন ফোন দিলেন, বললেন যে বাবা, আমি আর তোমার ম্যাডাম একটু নিয়ত করেছিলাম হজে যাব, কিন্তু আমাদের গ্র্যাচুইটি পাইতে তো অনেক দেরি হয়, তুমি কি কোনো সাহায্য করতে পারবে? আমি আমার জেলার ডিসি সাহেবকে বললাম যে ভাই, কোনোদিন আমি কাউকে বলি না, কিন্তু ইনি আমার এমন একজন শিক্ষক যিনি মানুষ বানিয়েছেন। এবং আমি ইন্টারমিডিয়েট থেকে শুরু করে 7-8টা বছর যখন লেখাপড়ায় ছিলাম মেডিকেল কলেজের শেষ ইয়ার পর্যন্ত, প্রতি মাসে তিনি আমাকে একটা চিঠি দিতেন, এইটা করবা, এটা করবা না, আমি তোমার জন্য দোয়া করতেছি। আমি যখন পাশ করলাম তখন স্যারকে বললাম যে স্যার, আমি তো পাশ করেছি। লাস্ট চিঠিতে তিনি লেখলেন যে এখন থেকে আর তুমি রেগুলার আমার চিঠি পাবা না, কারণ এখন তুমি তোমার জন্য এনাফ ম্যাচিউর। এতদিন তোমাকে সন্তানের মতো দেখেছি, এখন তুমি অন্যের সন্তানকে নিজে ধারণ করবা, সম্মান করবা। আর গ্র্যাচুইটির টাকাটা আলহামদুলিল্লাহ ডিসি সাহেব নিজে অ্যারেঞ্জ করে উইদিন 3 আওয়ার্স তার হাতে ক্যাশ তুলে দিয়েছে। তিনি ওই টাকা নিয়ে গ্রামে যান নাই তার বাড়িতে, উনি সোজা চলে এসেছেন সিলেট শহরে। এসে বললেন যে তুমি কি করেছিলে? আমি বললাম স্যার, আমি তো কিছু করিনি, আমি শুধু বলেছি যে আমার পিতার মতো একজন শিক্ষক যদি আপনি সম্ভব হয়। যে নিশ্চয়ই তিনি ভালো বংশের কোনো সন্তান এই ডিসি সাহেব। তিনি গেট থেকে এসে আমাকে রিসিভ করেছেন, তার পাশের চেয়ারে আমাকে বসিয়েছে। এই সম্মানটুকু আমি পাবো একজন প্রাইমারি স্কুলের জাস্ট একজন হেডমাস্টার আমার জেলার ডিসির কাছ থেকে, এটা আমি কল্পনাও করি। আমি বললাম স্যার, ইউ ডিজার্ভ ইট। এরপরে তিনি যখন হজের তার সব কিছু কমপ্লিট হলো, তিনি 5টা গ্রামে আমাদের প্রাইমারি স্কুলটা ছিল, প্রত্যেকটা বাড়িতে গিয়েছে। ডায়েরি থেকে বের করে লেখা আছে কোন সালের কোন দিনে তিনি কার ঘরে বসে খেয়েছেন। বলেছেন যে আমি আপনাদের ডাল ভাত খেয়েছি, আমাকে ক্ষমা করে দেবেন। ঘরে ঘরে গিয়ে দায়িত্ব পালন তিনি করেছেন, প্রত্যেকটা মানুষ কেঁদেছে তার এই পারফরমেন্স দেখে। আমি তাকে আসলে আল্লাহ সেই মর্যাদা দিলে আমার পিতার প্যারাল বানিয়ে ফেলতাম।
আপনারা সেই জাতি। আল্লাহ আপনাদের সম্মান বৃদ্ধি করে দেবে। আমার শিক্ষকের কুলে আমি যেমন বড় হয়েছি, আপনাদের কুলে এই বাচ্চাগুলো তেমনি বড় হবে, আমি এটা বিশ্বাস করি। তবে দেশের বিদ্যমান কিছু সমস্যা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে আমরা আগেই বলেছি, শিক্ষা প্রথম, শিক্ষা দ্বিতীয়, শিক্ষা তৃতীয়, এটাই আমাদের প্রায়োরিটি। এরপরে অন্যগুলাতে হাত দেবো। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ঠিক হলে ইনশাআল্লাহ জাতি ঠিক হবে। আমরা যদি বেটার এডুকেশন দিতে পারি তাহলে বেটার নেশন আমরা বিল্ড আপ করতে পারবো। আজকে আমি পায়ে হেঁটে গণসংযোগে বের হয়েছি, এটা নতুন না। আমি এখানে আসি 18 সাল থেকে, আলহামদুলিল্লাহ। জনগণের পাশে ছিলাম, সাথে ছিলাম, সুখে দুঃখের অংশীদার থাকার চেষ্টা করেছি। হঠাৎ করে না, এই এলাকাকে আমি অন্তরে ধারণ করি। এই এলাকা নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারা দেশ নিয়ে স্বপ্ন দেখি। তবে যেহেতু এখানে আমি নির্বাচন করবো, এটাকে নিয়ে আলাদাভাবে স্বপ্ন দেখি। এবং এখানকার প্রত্যেকটা মনোজগতে তুলে আনার আমি চেষ্টা করতেছি। আল্লাহ যদি সুযোগ দেন, তার একান্ত মেহেরবানিতে এবং জনগণের রায়ে ভোটে, তাহলে আমরা ইনশাআল্লাহ এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। আমার একজন প্রতিদ্বন্দ্বী এখানে আসেন অনেকেই, একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন, তাকে আমি ওয়েলকাম করি। আসেন ময়দানে, আমরা সবাই সবার কথা নিয়ে যাই, সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জনগণের হাতে ছেড়ে দিই। আস্থাটা আমরা জনগণের উপর রাখি, আস্থার ভার নিজের হাতে না নেই। জনগণ যাকে পছন্দ করবে আমরা সবাই মিলে তাকে পছন্দ করব এবং ওয়েলকাম করবো ইনশাআল্লাহ। আমরা আশা করি যে সমবেতভাবে এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা একটা আদর্শ এলাকা করতে পারবো। এখানে অনেক সমস্যা আছে, জলাবদ্ধতার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, স্কুল কলেজের সমস্যা, এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, আদর্শ মানের মানসম্মত কোনো হাসপাতাল নেই, খেলার মাঠ নেই, পার্ক নেই, ওয়াকওয়ে নেই, বিশ্রামের ব্যায়ামের কোনো জায়গা নেই। এই ধরনের অনেকগুলো সমস্যা আছে। আমরা আলহামদুলিল্লাহ এই এলাকা নিয়ে একটা রূপকল্প আমরা তৈরি করেছি এবং সবাইকে নিয়েই আমরা সমাধান করব। আপনারা দোয়া রাখবেন। সারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ হিসাবে নিয়ে সামনে এগিয়ে যেতে। পিছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ সামনে আগাতে চাই। এই শিক্ষা প্রতিষ্ঠানের আমি উন্নতি কামনা করছি। যখন ঢুকি তখন ছোটো বাচ্চারা যেভাবে আজকে আমাকে রিসিভ করেছে, আমি সিম্পলি অভিভূত। আল্লাহ এই বাচ্চাগুলোকে কবুল করুন, দেশের সুনাগরিক হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, ডাক্তার শফিকুর রহমান যেভাবে কাজ করতেছে এবং বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা যেভাবে কাজ করতেছে এবং বাংলাদেশের জনগণ চাইতেছে একটা পরিবর্তন। এই পরিবর্তন চাইতেছে এই কারণে, কারণ তারা বিগত আমলে দেখছে যে দেশের যে পরিস্থিতি, দুইটা সরকার যা করছে বিগত আমলে, তারা এগুলো দেখে সিদ্ধান্ত অলরেডি অনেক ভোটাররা সিদ্ধান্ত নিয়ে ফেলছে তারা বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিবে, দাঁড়িপাল্লা মার্কা ভোট দিবে এবং এই পুরো বাংলাদেশকে একটা পরিবর্তন করবে। বাংলাদেশটা একটা নর্দমায় পড়েছিল, এটাকে এনে একটা ইনশাল্লাহ বাংলাদেশটাকে একটা সিঙ্গাপুর করা হবে আশা করি। আমরা মনে করি এখানে তো সুষ্ঠু ভোট হয়, আমরা 80% ভোট বেশি পেয়ে ইনশাল্লাহ এখানে আমাদের আমির জামাতকে জনগণ ভোট দিয়ে পাস করাবে ইনশাল্লাহ। আমাদের চাওয়া হয়েছে, আমাদের এখানে স্কুল আছে, স্কুলের বড় কোনো খেলাধুলার মাঠ নাই এবং আমাদের রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ। রাস্তাঘাট মানে সবচেয়ে খারাপ রাস্তাঘাট আমাদের এলাকায়। আমরা চাই রাস্তাগুলো সুন্দর হোক, রাস্তাগুলো অনেক বড় হোক এবং মানুষ যাতে চলাফেরা করতে পারে। গ্যাসের সমস্যা আছে, আমাদের বাসার মধ্যে গ্যাস থাকে না এবং মনে করেন যে ড্রেনেজগুলো যে আছে এগুলো অনেক সুন্দর না। আমরা চাই যে এই এলাকার স্কুলের মাঠ হোক, খেলাধুলার মানুষের সুস্থ বাচ্চাদের সুস্থ পরিবেশের জন্য এবং এই ড্রেনেজ ব্যবস্থা। আর আমাদের একটা সমস্যা আছে, যুব সমাজের ধ্বংসের দ্বার প্রান্তে তারা মনে করেন বিভিন্ন মাদকে আসক্ত। আমরা চাই যে এই এলাকাটা সম্পূর্ণ স্কুলের ছাত্রছাত্রীদের জন্য মাদক মুক্ত হোক, এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য।
তাদের যেহেতু